নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি তন্ময়, আমি পিয়া। আজকের সারাদিনের ঘটনার বিভিন্ন খবরের আপডেট দিয়ে আমরা দুজনেই আজ হাজির হয়েছি বর্তমানের কথার স্টুডিওতে। আমি কিন্তু মাস্ক পরে রয়েছি। আমিও কিন্তু মাস্ক পরেছি। তাহলে এবার আসা যাক পিয়া খবরে। খবর আজকে দেওয়ার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথমে কিন্তু করোনা। সবাই জানতে চাই যে কাল যেহেতু আমাদের চ্যানেল কালিয়াগঞ্জে, সেহেতু কালিয়াগঞ্জের কিন্তু করোনা আপডেট কিন্তু সকলে জানতে চায়। তো করোনা আপডেট আমি দিচ্ছি। আচ্ছা, আজকের করোনা আপডেটটা তোমার কাছে কি রয়েছে? হ্যাঁ, সেটা ব্যাপারে আসতেছি আমি। আজকের করোনা আপডেট যেটা আমি দিব সকলকে, সেটা কিন্তু একটা, তবে একটু কনফিউশনে থাকুক সবাই। তার আগে একটু একটা কথা বলে নিই। করোনা আপডেট দেওয়ার আগে আমি সবাইকে আবারও সতর্ক করব যে আপনারা কিন্তু করোনা বিধি মেনে চলুন। করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে কিন্তু করোনার সতর্কতা আপনাদের অক্ষরে পালন করতে হবে। মাস্ক এবং স্যানিটাইজ অবশ্যই দরকারি। সব সময় মাস্ক পরবেন, স্যানিটাইজ ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এবং আরো যে সমস্ত করোনা বিধিগুলো রয়েছে, যেমন বাড়ি থেকে বেশি বেরোবেন না, সব সময় মাস্ক পরবেন। হ্যাঁ, অবশ্যই। তা আমরা বারে বারে আপনাদেরকে সতর্ক করছি, আমাদের সতর্কতা কিন্তু চলতেই থাকবে। এবং এই নিয়ে কোনো কিন্তু আপনারা চিন্তা করবেন না। আমরা প্রতিদিনের বিভিন্ন খবরের আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে তুলে দেবো। তবে আজকে করোনা আপডেট দিচ্ছি প্রতিদিনের মতো। আজকে আমি খবরের আপডেট দিচ্ছি। পিয়া, শুরু করো। আচ্ছা, প্রথমে বলছি যে কাগজ কিন্তু আমার হাতে আছে, কিন্তু আজকে কিন্তু শূন্য। অর্থাৎ ভালো খবর দিচ্ছি আপনাদেরকে, কালিয়াগঞ্জে কিন্তু আজকে কেউ আক্রান্ত হয়নি। তাই নাকি? আজকে কেউ আক্রান্ত হয়নি? তবে কেউ আক্রান্ত হয়নি, শহরেও কেউ আক্রান্ত হয়নি, গ্রামেও কেউ আক্রান্ত হয়নি। গুড নিউজ। তো বুঝতেই পারছেন, মানুষের সতর্কতাই কিন্তু একমাত্র আমাদের যুদ্ধ লড়াইয়ে নেমেছে মানুষ। আর মানুষ কিন্তু পারে না এমন কিছু নয়, তাই না পিয়া? একদম তাই। আর তন্ময় কিন্তু শুরুতেই আমাদেরকে একটা গুড নিউজ জানিয়ে দিল যে আজকে কিন্তু করোনায় আক্রান্ত নেই, শূন্য। একদম শূন্য। তো বলছি যে আজকে আমরা প্রতিদিনের মতো যে এই আজকে খবরের করোনা আপডেট দিচ্ছি। তো অন্যান্য খবর আমরা আসবো ছোট্ট একটা বিরতির পরে। বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমি তন্ময়, আমি পিয়া। আবারও আমরা খবরে আপনাদের সামনে আপডেট নিয়ে আসছি। তো পিয়া, তোমার কাছে কি খবর আছে আজকে? ছিলাম তন্ময়, শুরুতেই তো তুমি একটা ভালো সবাইকে গুড নিউজ দিয়ে দিলে যে আজকে করোনা আক্রান্ত সংখ্যা নেই, তাই তো? চাই বারে প্রতিদিন যাতে শূন্যই আমি খবর দিতে পারি, করোনার, বিশেষ করে করোনার আক্রান্ত শূন্য, এইভাবেই আমি যাতে দিতে পারি। কারণ আমি সেটা কিন্তু তথ্য সহকারে দিব এবং সেটা যাতে সরকারি রিপোর্টে আমি সেটা আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আমরা প্রত্যেকেই চাই একটা করোনা মুক্ত পৃথিবী, মানে একদম। আচ্ছা, আজকে কি কিছু আমি তোমাকে আরেকটা গুড নিউজ দিচ্ছি তন্ময়। সেটা হলো আজকে কালিয়াগঞ্জের যিনি বিধায়ক রয়েছেন সৌমেন রায়, তার উদ্যোগে আজকে বাজারে তিনি নিজেই কিন্তু কালিয়াগঞ্জ বাজারে তাকে দেখা গেল স্যানিটাইজ করতে। তিনি নিজ হাতেই স্যানিটাইজ করলেন পুরো বাজার। ভালো খবর না? হ্যাঁ, দারুণ খবর। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি, কারণ এরকম সচরাচর দেখা যায় না যে কোনো বিধায়ককে নিয়ে হাতে স্যানিটাইজ করতে বিভিন্ন জায়গায়। কারণ একমাত্র করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে আমরা মানুষ, সাধারণ মানুষ কিন্তু। আর জনগণের প্রতিনিধি কিন্তু তিনি, এবং তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন মানুষের জন্য, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে বিধায়কের একটা ভূমিকা প্রশংসা হচ্ছে। তাহলে চলো আমরা দেখি। হ্যাঁ, আমরা এক নজরে তাহলে দেখে নিই সেই চিত্রটা। চলুন।
তুমি বলে বলে দাও না, এখানে করো অডিওটা দাও না, কাছে যাও। দাদা কাগজ জল ভরছিস এটা তো কোনো হাতে দিয়ে বুঝলে স্ট্যান্ডার্ড সব ভিজে গেছে। হ্যাঁ আমার স্ট্যান্ডার্ড সব ভিজে মাথা ভিজে গেছে পরে ভিজে গেল। হ্যাঁ কি ভিজে গেছে? স্ট্যান্ডার্ড সব ভিজে গেছে। করো চুপ কি হয়েছে? ও পিছে ভিজে ভিজে পরে এটা ভিজে পরে দেখা যাবে কি ভিজছে। এই যে সাইডগুলো হ্যাঁ এই জায়গাটাই ভালো করে বড় হবে। একটা মাছের পচা গন্ধের ব্যাকটেরিয়া তার সাথে এটা করো। হাত না পায় গন্ধ না পায় হাতের ব্যাপারটা বলতে হবে গন্ধ না পালে এখানে হয়। সবাই গন্ধ পাচ্ছি তো? আমি তো মনে করি চোখদের ঝেড়ে আসে এসে লাগিয়ে রাখতে হবে। আচ্ছা এইটাতে কি মাছি বলবে না? না মাছে মাছে বলবো না এই যে দরজাটায়
এখানে গোটা বঙ্গোপসাগর করে স্যানিটাইজার নিয়ে আসলেও তো স্যানিটাইজ করে না গেটগুলো করা যায় মেন হচ্ছে যেগুলো যারা ছয় এই চিন্তা এই চিন্তা এই যে চিন্তাগুলো হ্যাঁ এই চিন্তাটা তোমরা কিন্তু দুইটা দাম নিয়ে এটা শেষ করে যাও আমি আচ্ছা পিয়া, আমরা তো করোনার শুনলাম, করোনায় যে কতজন আক্রান্ত সেটাও শুনলাম, করোনায় কি কি বিধায়কের বিভিন্ন শুনলাম। এবার তুমি কি খবর নিয়ে আমার দর্শকদেরকে জানাবা? এবার করোনা না, এবার খবরটা একটু অন্য। সেটা হলো যে বিজেপিতে গিয়েছিলেন ইটাহারের অমল আচার্য, তো তিনি এবার বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চান। বিজেপির সাম্প্রতিক আচরণে তার হয়েছে মোহভঙ্গ, তাই তিনি তৃণমূলে ফিরতে চাওয়ার আবেদন জানিয়েছে। ঠিক কথা বলেছে পিয়া, কারণ হচ্ছে আমরা ভোটের সময় দেখেছিলাম যে অমল আচার্য যিনি দীর্ঘদিনের বিধায়ক ইটাহারের, তিনি কিন্তু টিকিট পাননি, অথচ ইটাহারে কিন্তু বহু কাজ তার হাত দিয়ে হয়েছে এবং বহু সমাজসেবামূলক তিনি কাজ করেছেন, কিন্তু তা সত্ত্বেও দলনেত্রী তৃণমূলের মমতা ব্যানার্জি তাকে কিন্তু টিকিট দেয়নি। আচ্ছা তন্ময়, এখানে আমার একটা প্রশ্ন, তবে কি টিকিট না পাওয়ার জন্যই কি তিনি আবারও সেখান থেকে আবার এখানে আসছেন? না না না, ব্যাপারটা হচ্ছে এখানে অন্য একটা জায়গায়, কারণ যে কাজ করে তার একটা বলার একটা জায়গা থাকে। আর এখানে আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিকতা করতে গিয়ে যে অমল আচার্য কিন্তু ইটাহারে কিন্তু মানে বহু কাজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেখানে সেক্ষেত্রে তার একটা দাবি থাকতেই পারে যে আমাকে কেন টিকিট দেওয়া হলো না, আর সেটাই তার একটা অভিমানে লেগেছিল হয়তো। তার তিনি আমাদের যে ভোটের সময় আমাদের বলেছিল যে সাক্ষাৎকার দিয়েছিল বর্তমান কথাকে যে আমাকে টিকিটটা দেওয়া হলো না, এটা খুব অন্যায় হয়েছে এবং তার জন্য আমি বিজেপিতে গিয়েছি। কিন্তু এই যে আজকে আবার তিনি আবার বললেন যে না, সেই সময় আমার হচ্ছে যাওয়াটা আমার অভিমানে আমি গিয়েছি এবং দলনেত্রীকে আমি ভালোবাসি এবং আমি ক্ষমা চাচ্ছি এবং আমি আবেদন করেছি এবং দল নিশ্চয়ই আমার কথা ভাববে এবং আমি কিন্তু বিজেপিতে ঠিক মতো থাকতে পারছি না, আমার নীতির বিরুদ্ধে। ভুলটা বুঝতে পেরেছেন, তাই তো? তিনি ভুল বুঝতে পেরেছেন এবং এখন দেখার বিষয় যে দলনেত্রী কি করেন বা তৃণমূল দল যে অমল আচার্যের ব্যাপারে কি করেন, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। আজকে আজকে কি বলবেন একবার একটু শুনে দর্শকরাও শুনবে। অমলদা কি বললেন একটু আমরা দেখে নিই। একটা দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুব কংগ্রেস করেছি, পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। সেই সময় আমি ইটার ব্লকের নেতৃত্বে যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। জনসংযোগ যাত্রার এই জেলায় একমাত্র ইটাহারে আমি বিশাল সমাবেশ করেছিলাম, যেখানে কোনো ব্লক তৎকালীন ডক্টর জয়নাল আবেদিন, বিরোধী দলনেতা সৌমেন মিত্র, রাজ্য সভাপতি, তাদের ভয়ে যুবনেত্রীর কোনো সভা করার সাহস দেখায়নি। সেই সময় আমি ইটাহারে তৃণমূল নয়, যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জনসংযোগ যাত্রার বিপুল জনসভার দায়িত্ব নিয়ে ইটাহারে জনসভা করেছিলাম, যা ঐতিহাসিক জনসভা ইটাহার হাইস্কুল ফুটবল ময়দানে, যার রেকর্ড আজও রয়েছে। এবং সেই জনসভাকে মমতা ব্যানার্জি ভেঙেছিলেন, মুখ্যমন্ত্রী প্রথম যখন এই জেলায় ইটাহারে এসেছিলেন তার রেকর্ডকে তিনিই ভেঙেছিলেন। সেদিন থেকে আমি যুব কংগ্রেস থেকে, উনি যখন তৃণমূল কংগ্রেস করলেন 1998 সালে 1 জানুয়ারি, সেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসে যাই, তার নেতৃত্বেই কাজ করে গেছি। এবং যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের পাশে থেকে লড়াই করা আমাদের শিখিয়েছেন, সেই আদর্শেই আমরা লড়াই শিখেছি এবং ওনার নেতৃত্বে আমরা রাজনৈতিকভাবে নিজেদের ম্যাচিওর করেছি। এবং
11 সালে উনি আমাকে বিধানসভায় লড়াই করার সুযোগ করে দেন ইটাহারে। বামফ্রন্টের ক্যাবিনেট মিনিস্টার মাননীয় শ্রীকুমার মুখার্জির বিরুদ্ধে, আর একদিকে কংগ্রেসের মন্ত্রী তথা বিরোধী দলনেতা শ্রদ্ধেয় ডক্টর জয়নাল আবেদিন সাহেবের বিরুদ্ধে এই বিধানসভা থেকে আমি লড়াই করি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 2011 সালে। 7,500 ভোটে জিতে আমি বিধানসভায় যাই এবং ডবল জায়েন্ট কিলার হিসাবে আমাকে সম্মানিত করেন দিদি। আমি সেই থেকে 12 সালে আমাকে জেলার সভাপতি হিসাবে নিযুক্ত করেন। কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন তার ভাই, দিদির ভাই, সেই কোভিডে বলি হয়েছে। সেই সময় এই বিজেপি দল যে হিংসা বলবো না প্রতিহিংসা বলবো না কি ভাষায় বলবো আমার মাথায় আসছে না, তারা তখন দিদির সহযোদ্ধা হিসাবে সিনিয়র মোস্ট শ্রদ্ধেয় সুব্রত মুখার্জি, মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম, মাননীয় মন্ত্রী, মেয়র, প্রশাসক কলকাতা পৌরসভা, মদন মিত্র, মাননীয় বিধায়ক এবং এক্স মন্ত্রী, পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় যিনি মেয়র, এক্স মন্ত্রী, তাদের প্রতি যে আচরণটা করছেন, যে প্রতিহিংসা হিংসা ঊর্ধ্বে উঠে, কি হিংসা এটা জানি না, এই সময় যেটা করছেন সেটাতে আরো মনে আঘাত পাচ্ছি। এটা কি তার প্রকৃত সময়? এরা মানুষকে বাঁচাবার জন্য লড়াই করছে দিদির পাশে থেকে, এই সময় তারা যে আক্রমণটা করছে, যে ব্যবহারটা এদের মধ্যে দিচ্ছে, এটা দেখে আরো বিস্মিত হচ্ছি। আমি জীবনে এই ধরনের রাজনীতি, এই ধরনের হিংসা প্রতিহিংসা এটা দেখিনি। একটা সময় থাকে এখানে সবাইকে বাঁচাবার জন্য সবার লড়াই করা দরকার। সেখানে জাতিকে বাঁচানো, নেশনকে বাঁচানোর যে লড়াই, একদিকে নন কোঅপারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আর একদিকে সিবিআই মতো যন্ত্রকে লেলিয়ে দিয়ে যে হেনস্থা একজন মহিলা আমাদের নেত্রী যেভাবে লড়ছে, তাকে যেভাবে বিব্রত করা হচ্ছে, আমি ভগবানকে বলবো, আল্লাহর কাছে বলবো যে তুমি শক্তি দাও, দিদি যেন সুস্থ থেকে এই লড়াইয়ের মোকাবিলা করতে পারে, আমরা যেন তার পাশে থেকে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে পারি। রঞ্জন দাস কুঞ্চিত জেলা হিসাবে এই জেলায় আমি দিদির দেওয়া দায়িত্ব মাথায় নিয়ে ধীরে 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 এক প্রান্তে করিম সাহেব ছিলেন এমএলএ, আর এক প্রান্তে আমি করিমদার পরামর্শ, দিদির নির্দেশ মেনে ধীরে ধীরে এই জেলাটাকে একটা জায়গায় নিয়ে আসি, যাতে এই জেলায় 2016 সালের নির্বাচনে প্রথম দল হিসাবে, প্রথম শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করে তৃণমূল। 2016 পরে 2021 জানি না কি অজ্ঞাত কারণে বিধানসভার টিকিট আমাকে দেওয়া হয়নি। খুব দুঃখে, বেদনায় আমি চুপচাপ বসেই ছিলাম। দিদির কাছে বিচার চেয়েছিলাম, দিদি আমার কি অপরাধ। দিদি বলেছিল আমি দেখছি, আমি সার্ভে করে নিয়ে দেখছি। কোন রকম কিছু না পেয়ে চুপচাপ বসেই ছিলাম। হঠাৎ ভোটের 4-5 দিন আগে যুব কিছু সহকর্মী এবং অন্যান্যদের উৎসাহে এবং তাদের ধৈর্যহারা হয়ে তাদের সঙ্গে আমি বিজেপি প্রার্থীকে সমর্থন জানাই। মনের উপর প্রচন্ড চাপ রেখেও, কারণ আমার পরিবারে জাতীয়তাবাদী আদর্শে আমরা বিশ্বাসী। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, মমতা ব্যানার্জি, তাদের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ আদর্শে আমার পরিবার কাজ করেছে। 9 জন মানুষ ফ্রিডম ফাইটার পেনশন পেতেন। বাধ্য হয়ে আমি এই ভুলটা করে ফেলেছি।
ক্ষোভে, দুঃখে, বেদনায়। এই জন্য আমি দলের সর্বোচ্চ নেতৃত্ব শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে এই ভুলের ক্ষমা প্রার্থনা করে দলে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আবেদন করেছি। প্রিয় ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব নেতা, সর্বভারতীয় তৃণমূল যুব নেতৃত্ব, সাংসদ, তাকেও জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, এবং আমাদের রাজ্য সভাপতি, সাংসদ মাননীয় সুব্রত বক্সী মহাশয়কে লিখিত জানিয়েছি, এবং মাননীয় মন্ত্রী তথা পার্টির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কেও লিখিতভাবে জানিয়েছি যে আমি যে ভুল করেছি সেটা ক্ষমা করে আমাকে দলে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছি। বিজেপি দলের আরো আশ্চর্য হচ্ছে, যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মৃত্যু মিছিল লেগে আছে কোভিড-19, আর একদিকে যশ, যে ঘূর্ণিঝড়, যার জন্য মুখ্যমন্ত্রী দিনদার। এবারে একটু অন্য খবরে যাওয়া যাক তন্ময়। গ্রাম থেকে শহর চারিদিকে এখন লকডাউন। করোনা পরিস্থিতি যেভাবে দিনে দিনে বেড়ে যাচ্ছে, সেখানে মানুষের কিন্তু একটা ভয়াবহ অবস্থা, তাই না? তো তুমি তো গ্রাম শহর প্রতিদিনই এই করোনার মধ্যেও ঘুরে বেড়াচ্ছ, সেখানকার মানুষদের খবর তুলে নিয়ে আসছো। তো তুমি গ্রাম থেকে শহর এই সময়কার কি চিত্র দেখতে পাচ্ছ, সেখানকার পরিস্থিতিটা কি একটু দর্শকদেরকে বলো। বলছি, আজকে আমি বিভিন্ন গ্রামে আমরা ঘুরে বেরিয়েছি এবং সাধারণ মানুষদের যে একটা যে কি অবস্থার মধ্যে রয়েছে বা কি তাদের যে কষ্টটা, সেটা আমরা তাদের মুখ থেকে আমরা শুনছি, এবং তাতে কিন্তু আমরা একটা কথা পরিষ্কার তাদের মুখ থেকে বেরিয়ে এলো যে ভোটের সময় কিন্তু অনেক নেতাদের দেখা যায় তাদের কাছে আসতে যে ভোট দিন আমাকে, কিন্তু তারা কি অবস্থায় রয়েছে, গ্রামে মানুষরা কি অবস্থায় রয়েছে, তা কিন্তু অনেক নেতারাই কিন্তু আর আজ তাদের বাড়িতে তাদের খোঁজ রাখছে না। এটা কিন্তু একটা আক্ষেপ করলেন, একদম ঠিক বললেন। আমরা গিয়েছিলাম কাঁকড়া মোড়ে, কালিয়াগঞ্জের কাঁকড়া মোড়ে, সেখানে কিছু মানে বেশ কয়েকজন আমরা গ্রামবাসীদের সাথে কথা বললাম। তারা বললো যে লকডাউনে তাদের কঠিন অবস্থার মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত কেউ খোঁজ খবর নেয়নি। তাহলে কি শুধু তারা ভোটের জন্যই কি তাহলে তারা রয়েছে? এবং এই নিয়ে আমরা শুনিনি না, তাদের কথাই শুনিনি, তারা আমাদের মুখ থেকে বলার আগে তারা শুনিনি। লকডাউন চলছে, এই সময় গ্রামের মানুষরা কেমন আছে সেই খোঁজে বর্তমানে কথা এখন গ্রাম থেকে গ্রামে যাচ্ছে। মানুষ কি বলছে, সাধারণ মানুষের কি অসুবিধা, সে সমস্ত নিয়েই আমরা কিন্তু মানুষের দরবারে এখন এসেছি। আমি একজনের সাথে কথা বলবো, তিনি তার অসুবিধার কথা জানাবেন। আপনার নাম কি? আমার নাম অতুল গোস্বামী। বললাম, জানেন তো লকডাউন হচ্ছে? লকডাউন তো চলতেছে। কিসের জন্য বলেন তো? ওই বলে অসুখ বিসুখ হচ্ছে। কি অসুখ? ভাইরাস না কি বলছে? তাই? কি ভাইরাস? কি ভাইরাস? ভাইরাসের কথা তো আমরা বলতে পারছি না, কি যে ভাইরাস। আচ্ছা, খালি করোনা বলছে, সবাই অমনি খালি বন্ধ, খালি করোনাই বন্ধ। করোনা বন্ধ। আপনি কি করেন? আমি ভ্যান চালাই। ভ্যান চালান? হ্যাঁ। ভ্যান চালায় আপনার সারাদিনে কিরকম রোজগার হয়? রোজগার হয় 100-150 টাকা। আচ্ছা, কোনোদিন 50 টাকা। আচ্ছা, এখন কি করছেন তাহলে? এখন তো বসে বসে আছি। তাহলে সংসার চলছে কিভাবে? সংসার তো চলছে না, সকাল থেকে তো যাওয়া যাচ্ছে না কালিয়াগঞ্জে। 9টার সময় বাড়াই, 10টার সময় বন্ধ। আচ্ছা, তারপর তো আমরা কি করবো? আচ্ছা, তাহলে এখন চলছেন কিভাবে? কিভাবে চলছে? এইভাবেই চলছি টুকটাক। আচ্ছা, আর এই যে রেশন থেকে দিচ্ছে, ওই 1 দফা চাউল পাই বড় কাঠের। আচ্ছা, তারপর ছোট কাঠের আমাদের চাল নাই, এগুলো পাবো না। কেন? ওগুলা শ্রেণী হিসেবে ভাগ আছে, আচ্ছা, আমাদের ওগুলো পাবো না। এগুলা আপনি পাবেন না? না। ওটা কাদের জন্য? ওটা ভগবান জানে কার জন্য যে। আচ্ছা, তো আপনি কি কি পান রেশন থেকে? আমরা চাউল আর গম। কত করে পান? ওই 3 কিলো, 3 জনে 15 কেজি পাই। 15 কেজি পান? হ্যাঁ। আচ্ছা, আর এমনি আপনাদের যে এই যে মানে এখন তো রোজগার বন্ধ হয়ে আছে, তো এমনি কোনো নেতারা ভোটের সময় তো অনেক নেতারাই আসে? হ্যাঁ, আসছিল তো। তা এখন কি আর আসে? আসে না, কোনো কথা বলেও না। হ্যাঁ, কোনো কথা বলে না, কোনো কথাই বলে না। তো ভোটের সময় কি বলছিল? ভোটের সময় কি আর বলে ভোট দিতে হবে, দিলাম। আচ্ছা, এই। আর এখন কোনো নেতার দেখা নেই? না।
আচ্ছা, তো কি বলবেন যে আর এমনি রাস্তাঘাটে বাড়াচ্ছেন ঠিকঠাকভাবে, কোনো ভয় পাচ্ছেন না এই যে ভাইরাস নিয়ে যে এত? না আমি কালিয়াগঞ্জে যাই, ভাইরাস ভয় করি, কিন্তু মাছটা সঙ্গে নিয়ে বেড়াই, সময় মাছ লাগাই, সময় লাগাই না। আচ্ছা, এই আপনি গামছা পরছেন, মাস্ক নাই কেন? মাছটা আছে ভ্যানের উপর আছে। ভ্যানের উপরে? আচ্ছা আচ্ছা। আমরা একের পর এক মানুষের সাথে কথা বলছি, আমরা আরেকজন সাধারণ মানুষের সাথে কথা বলবো, সমস্যার কথা শুনবো, কি বলছেন উনি। আপনার নাম কি? নারায়ণচন্দ্র তালুকদার। কোথায় বাড়ি আপনার? আমার কালিয়াগঞ্জ কলেজ পাড়ায়। আচ্ছা, বলছি এই যে এখন লকডাউন চলছে, কি অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের? সাধারণ মানুষের তো নানান প্রবলেম, কারণ ব্যাপারটা হচ্ছে যারা দিনে আনে দিনে খায় তাদের তো মানে প্রবলেম আছেই, মধ্যবিত্তদের আরও প্রবলেম, কারণ ওরা না পারছে মাঠে কাজ করতে, না কোনো কিছু করতে, অতএব কী করছে, দেখাশোনা করছে, ঘুরছে, এইভাবেই চলছে। আচ্ছা মানে ওদের জীবনযাত্রা প্রণালী এমন দুর্বিষহ হয়েছে, আচ্ছা খুবই কষ্টকর। দেখি তো আমি হাটে বাজারে এদিক ওদিক যাই, গতকাল যেরকম এসে গেলাম তরঙ্গপুর নটুয়াটাঙ্গির ওখানে, দেখলাম যে ছেলে পেলে লোকজন বুড়া বুড়ি সব ঝাড়ে মারে দৌড়াচ্ছে। আলাম কি ব্যাপার, বলে খালি পুলিশের গাড়ি আসছে, ধরছে, উঠাচ্ছে। আলে কেন, কছে ভাই গ্রামতে আমরা মাছ মারি উঠছি, বাস ঘপ করে ধরছে, 4 জনকে নিয়ে গেল। মানে বললো যে গতকাল নিয়ে গেছে, 5,000 করে ফাইন করছিল, বলে তখন 2,500 করে দিয়ে ছুটে আসছে। আচ্ছা ওই জন্য আমরা রাস্তাঘাটে বাড়াচ্ছি না। আচ্ছা, বলে যদি আমরা কাজকর্ম না করি তা খাবো কি করে, চায় মাঙ্গে 1 দিন খাওয়া যায়, 2 দিন খাওয়া যায়, 3 দিন তো চাওয়া যাবে না। তো কঠিন অবস্থা, লকডাউনটা অবশ্যই প্রয়োজন, কিন্তু মানে এই যে টাইমিংসটার যদি পরিবর্তন করতো তাহলে মনে হয় ভালো হতো। ভালো হতো। কি নাম আপনার বললেন? নারায়ণচন্দ্র তালুকদার। এরপর এক সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিচ্ছি এই লকডাউনকে কেন্দ্র করে। এখন আমি আরেকজনের সাথে কথা বলবো। আমি এখন বর্তমানে রয়েছি রাতন যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে, একটি চায়ের দোকানের পাশে। আমি কথা বলছি কিছু মানুষের সাথে। আপনার নাম কি? কেশব দেব শর্মা। আচ্ছা, বলছি আপনার বয়স কত? 75-76 76 বছর। বললাম এই যে এখন তো লকডাউন হচ্ছে, জানেন? পুজো পাই, হ্যাঁ পুজো তো পাই, লকডাউন। লকডাউন কি অসুবিধা হচ্ছে? আমার তো না হলি তো আমরা তো কিছু নি বুঝা পারি অসুবিধা, এটা হাট বাজারের অসুবিধা আছে কঠিন। জোরে? হ্যাঁ, হাট বাজার, হ্যাঁ, মানুষের কঠিন অসুবিধা। আচ্ছা, বুঝাবে যে সকালে হাট যাওয়া, যেটা দুপুর করা যায় সেটা সকালে যাওয়া নিয়ে কঠিন সমস্যা। আচ্ছা, আর কি কাজ করুন? আমরা আর কাজ করিনি। আচ্ছা, এখন তো কোন কাজ করবো আমরা? আগে কি করতে? এটা হালকা রস্তির কাজ, এখন সব বন্ধ? এখন বন্ধ। আচ্ছা, আর এমনি কতটা ভয় পাচ্ছ করোনাকে, ভাইরাসকে? আমরা তো কা ভয়টাই, হ্যাঁ, আমার তো হৌনি, তো আমরা দেখি কোনো তোলা কি বুঝতে পারবো, বুঝতে পারেন? আচ্ছা, আর এই যে এখন রেশন থেকে যে জিনিস দিচ্ছে ঠিকঠাক পাচ্ছ? রেশন মানে দুই ভাগ করে ফেলার, কাক বলে দেখা কাক নাই, এইটা কোনো অসুবিধা না হয়। আচ্ছা, মানে কি তুমি কি পাচ্ছ? আমরা তো আমার ছেলেগুলা মানে পৃথক তো, যে ছেলেগুলা পাইনি। আচ্ছা, তো এই যে এখন তো বন্ধ, সব কিছু বন্ধ আছে, তো এই যে অসুবিধাটা হচ্ছে না এখন? অসুবিধা মানে কঠিন অসুবিধা। আচ্ছা, ভোটের সময় তো সব নেতারা আসে, কিন্তু এখন কি দেখা করে? কারা একটাও নেতাও নাই। হ্যাঁ, নাই নাই, একটা নেতাও নাই। মানে ভোটের সময় আসছিল? ভোটের সময় দেরিয়া ওই আসে, হ্যাঁ, দেরিয়া ডেলি আসতো? ডেলি নিয়ে আসে, মানে 2-4 দিন পর আসতো? আসতো। আর এখন? এখন একটাও নাই। এখন কি বলবা তাহলে, তাদের উদ্দেশ্যে কি বলবা? তাদের বলছে স্যার কী করবো, আমরা যদি না আসে তা আমরা কী করবো পারবো। ভোটের সময় বহু নেতার দেখা মিলে, কিন্তু ভোট চলে গেলে আর দেখা নেই। তো এই হচ্ছে অবস্থা গ্রাম বাংলার সাধারণ মানুষদের, কারণ তারা অনেক আশা নিয়ে কিন্তু তারা ভোট দিয়েছিল যে সাধারণ মানুষের পাশে থাকবে, যেই জিতুক না কেন তিনি। কিন্তু আজ কিন্তু সাধারণ মানুষের ভীষণ অসুবিধা। সাধারণ গ্রামবাসীরা বলছে ভোটের সময় দেখা মিলে, কিন্তু তারপরে আর দেখা মিলে না। অর্থাৎ এই যে এখন একটা সমস্যা চলছে, এই সময় আসা দরকার, কার কি অসুবিধা আছে ঠিকঠাকভাবে জানা দরকার, কিন্তু কোনো দেখা নেই, নেতাদের কোনো দেখা নেই। এই হলো গ্রাম বাংলার পরিস্থিতি, লকডাউনে মানুষের সমস্যা।
আমরা একের পর এক মানুষের সমস্যা তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন শুধুমাত্র বর্তমানের কথা। আজ প্রথম থেকে তন্ময় আমরা কিন্তু বেশ ভালো ভালো খবর আমাদের দর্শকদেরকে তুলে ধরলাম, তাই না? একদম। তো আজকে অনেক খবরের মাঝে অনেক খবরগুলো তো আমরা বললাম, তো এবারে তুমি বলো তোমার কাছে আজকের এবার শেষ খবরটা কি রয়েছে, এবার বিশেষ খবর? শেষ খবর না, আমরা আরো 2-3টা খবর দেব। সেটা হচ্ছে আজকে যে খবরটা এখন আমি আলোচনা করবো সেটা হলো যে এই যে করোনা একটা কাল চলছে, করোনায় আতঙ্কিত মানুষ রয়েছে, লকডাউন হয়েছে, অসহায় মানুষ রয়েছে। এবার কিন্তু তাদের জন্য উত্তর দিনাজপুর জেলার বিজেপি তারা কিন্তু একটা অভিনব চিন্তা করলো এবং কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী দেবশ্রী চৌধুরী কিন্তু এটা উদ্যোগ নিয়েছে এবং উত্তর দিনাজপুর জেলার বিজেপির যে সভাপতি রয়েছে, জেলা সভাপতি বাসুদেব সরকার, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন যে উত্তর দিনাজপুর জেলায় যারা অসহায় মানুষ রয়েছে আছে এই করোনাকালে বা লকডাউনের সময় যারা অসহায়, যাদের বা করোনায় আক্রান্ত যারা আছে তারা যদি কোনো ওষুধপত্র দরকার পড়ে বা কোনো সময় অক্সিজেনের দরকার পড়ে, তারা কিন্তু এই যে এই সময় তাদেরকে ফোন করলে কিন্তু তাদের এক ফোনে কিন্তু তারা কিন্তু সেই ওষুধপত্র, অক্সিজেন বা বিভিন্ন খাদ্য সামগ্রী তাদেরকে কিন্তু পৌঁছে দেবে এবং তার জন্য কিন্তু 10টা গাড়ি কিন্তু উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু ঘুরে বেড়াবে এখন থেকে। তো এটা একটা ভালো উদ্যোগ, সত্যি খুব ভালো উদ্যোগ। আমরা দেখে নিই সেই খবরটা। অবশ্যই দেখে নেওয়া যাক। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হেমতাবাদ 22 নং মণ্ডল কার্যালয়ের সামনে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি। মণ্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের গাড়িকে সিগন্যাল দেওয়া হবে যে জরুরি পরিষেবা মানুষের স্বার্থে দেওয়া হচ্ছে, সেই গাড়ির সিগন্যাল দেওয়া হবে। দাদা, আপনাদের কি কার্যক্রম আজকে? বর্তমান ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী যে করোনার ভয়াবহ পরিস্থিতি নিয়েছে, তাতে করে আমাদের বাংলার উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্বের উদ্যোগে এবং সমস্ত কার্যকর্তার উদ্যোগে আমরা প্রতিটা মণ্ডলে মণ্ডলে এবং প্রতিটা বিধানসভায় আমরা পরিষেবা দেব। মানুষের প্রয়োজনীয় ওষুধ থেকে আরম্ভ করে খাবার এবং পরিবহন ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা, সব রকম ব্যবস্থা থাকবে। আর তার জন্য আমাদের একটা ভ্রাম্যমাণ গাড়ি ঘুরবে। যখন যে কোনো পরিস্থিতিতে যাদের প্রয়োজন লাগবে তারা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে সঙ্গে সঙ্গে হয়তো আমরা তাদেরকে পরিষেবা দিতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। जिंदाबाद 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 जिंदाबाद। वंदे मातरम वंदे मातरम। जिंदाबाद 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 जिंदाबाद। भारतीय जनता पार्टी এই উদ্যোগ সফল হোক, सफल হোক सफल হোক। भारतीय जनता पार्टी এই জরুরি পরিষেবা উদ্যোগ সফল হোক, सफल হোক सफल হোক। বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय। আপনি দাঁড়ান, এটাই বলাটা বলো, একটু বলো, একটা বলো। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি ভারত মাতা কি
আজকে কি করলেন আপনারা? 16 তারিখে লকডাউন চালু হওয়ার পর 17 তারিখ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে সারা জেলা জুড়ে কোভিড আক্রান্ত যারা আছে তাদের জন্য এবং সর্বসাধারণের জন্য কিছু পরিষেবা আমরা চালু করেছি, কিন্তু সেই পরিষেবাটিকে সারা জেলা জুড়ে সুসংগঠিতভাবে করার জন্য ইটাহার থেকে চোপড়া আমরা একটা ইকোসিস্টেম চালু করেছি। এখন প্রশ্ন আজকে কেন বললাম, আজকে 22 তারিখ, আমাদের কাজ 17 তারিখ থেকে চলছে, কিন্তু ইন্টিগ্রেটেড প্রোগ্রামের মাধ্যমে সারা জেলা জুড়ে আজকে থেকে আমাদের এই পরিষেবাগুলো 9টা বিধানসভার প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেক বুথের যারা জনসাধারণ আছে তারা এই পরিষেবা পাবে। একটু দেরি হয়ে গেল, তার কারণ আপনারা সকলেই অবগত আছেন, নির্বাচন পরবর্তী যে হিংসা, সেই হিংসার কবলে আমাদের জেলাও আক্রান্ত, চোপড়া, ইটাহার এবং অন্যান্য জায়গায় প্রচুর কার্যকর্তা আমাদের এখনো ঘর ছাড়া, তারা আমাদের সেফ হোমে তাদেরকে আমরা রেখেছি, তাদের ব্যবস্থা করে, এবং যেসব কার্যকর্তাদের দোকান বাড়ি লুট হয়ে গেছে তাদের বাড়িতে অন্ন সংস্থানের ব্যবস্থা আমরা করেছি। তার দরুন এই আজকের এই প্রেস মিট আমরা 2 দিন পরে আর চালু করছি। সারা জেলা জুড়ে আমরা 6 রকমের পরিষেবা আমরা আর জনসাধারণের জন্য চালু করেছি। সেটা জরুরিকালীন অক্সিজেন সরবরাহ, সেটা আপনারা সকলে জানেন যে আমাদের লোকসভার যে এমপি আছেন মাননীয় দেবশ্রীদি, তার অফিস থেকে 365 দিন অক্সিজেন পরিষেবা চালু আছে বিনামূল্যে, এবং সেই পরিষেবা সারা জেলা জুড়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অক্সিজেন নিয়ে আমাদের গাড়ি সারা জেলা জুড়ে ঘুরবে, যেখানে যার প্রয়োজন হবে সেই অক্সিজেন আমরা সেই যারা জরুরতমন্দ লোক আছে তাদের কাছে আমরা পাঠিয়ে দেবো, পৌঁছবো। এবং এই সময় লকডাউনের জন্য ওষুধ লাগে, বাড়ির বয়স্ক লোকেদের ওষুধ, শিশুদের শিশু খাবার ইত্যাদি, তাদের জন্য জরুরি ঔষধ পরিষেবা নামে আমরা একটি পরিষেবা চালু করেছি। তার জন্য গাড়ি আমাদের সারা জেলা জুড়ে ঘুরবে। সাথে সাথে কোভিড আক্রান্ত যারা, তাদের এই সময় সুষম আহারের প্রয়োজন হয়, কিন্তু লকডাউনের জন্য অনেকেই কর্মহীন আছে, অনেকেই বাইরে যেতে পারছে না, তার জন্য যারা কোভিড আক্রান্ত আছে তাদের সুষম আহারের জন্য আর 9টি বিধানসভাতেই আমাদের এই পদ্ধতি চালু হয়ে গেছে অলরেডি। সেটা তার জন্য গাড়ি আমাদের সারা জেলা জুড়ে ঘুরবে, সুষম আহার তাদের কোভিড আক্রান্ত যারা আছে তাদেরকে আমরা সরবরাহ করব। তার সাথে নন মেডিকেল ইমার্জেন্সি অনেক কিছু থাকে, কোনো বয়স্ক লোক পেনশন নিয়ে তার সংসার চলে, কিন্তু এই সময় গাড়ি ঘোড়া বন্ধর জন্য তিনি ব্যাংকে যেতে পারছেন না বা বাজার করতে পারছেন না, এই ধরনের যারা আছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য আর আমরা জরুরি পরিষেবা, পরিবহন পরিষেবা নামে একটি পরিষেবা চালু করছি। আমাদের 4টি যে পৌরসভা আছে, সেই 4টি পৌরসভাতে টোটো যেমন চলবে, টোটো নিয়ে পরিষেবা দেওয়া হবে, তার সাথে সাথে গাড়ি 9টা বিধানসভাতে 9টা গাড়ি আর ঘুরবে এই জরুরিকালীন আর নন মেডিকেল পরিষেবা প্রদানের জন্য। তার সাথে আগামী কাল থেকে আমাদের টেলিমেডিসিন আর শুরু হবে, আগামীকাল থেকে টেলিমেডিসিনটা শুরু হবে। আর যা কিছু বললাম সেগুলো অলরেডি অনগোয়িং আছে। আগামীকাল যে টেলিমেডিসিন শুরু হবে, সেখানে প্রায় 7 জন ডাক্তার টেলিফোনের মাধ্যমে তাদের টেলিমেডিসিনের সার্ভিস তারা প্রোভাইড করবে। আমরা জেলার একটা টিম বানিয়েছি এই পরিষেবাগুলো দেওয়ার জন্য। আমাদের 2 জন এমএলএ আছে, 2 জন এমএলএ, আমাদের মাননীয় এমপি এবং সংগঠন, এই 3 ধরনের এবং প্রধান আমাদের যারা আছে, সকলকে নিয়ে আমরা একটা ইকোসিস্টেম চালু করেছি। তাতে আমাদের অঞ্চল স্তর পর্যন্ত আমাদের টিম তৈরি করা হয়েছে। জেলা স্তরে 6 জনের একটি টিম হয়েছে, বিধানসভা স্তরে টিম হয়েছে, এবং অঞ্চল স্তরে আমাদের কার্যকর্তাদের নিয়োগ করা হয়েছে, যারা এই পরিষেবাগুলো আর সর্বসাধারণের জন্য দেবে। এই জন্য আজকে আপনাদের ডাকা হয়েছিল। এই পরিষেবাগুলো আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আর চালু করছি। আমাদের জেলা জুড়ে মোট 10টি গাড়ি ঘুরবে। চোপড়াতে একটু ডিফিকাল্টি আছে, আপনারা সকলেই জানেন। চোপড়াতে এখন বিজেপির কোনো লোক চোপড়ার কোনো এলাকায় যেতে পারছে না, গেলেই তাকে কি হচ্ছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আর বিজেপির লোগো লাগিয়ে কোনো গাড়ি ওখানে ঘুরলে সেই গাড়িকে আর খুঁজে পাওয়া যাবে না, সেটা ছাই ভস্ম খুঁজে পাওয়া যাবে। সেজন্য চোপড়ার জন্য আমরা আলাদা রকমের
পরিকল্পনা নিয়েছি, আর সেই পরিকল্পনা অনুযায়ী তাদের কাছে আর আমরা পরিষেবা পৌঁছে দেবো। মোট 10টি গাড়ি আমাদের সারা জেলা জুড়ে ঘুরবে। তন্ময়, আজ কিন্তু আরেকটা বেশ ভালো খবর আমাদের সামনে আসছে। সেটা কি বলতো? সেটা হলো যে আমরা তো প্রায় দেখছি যে সরকার করোনা মোকাবিলার জন্য নানান রকম ভূমিকা পালন করছে, এক এক সময় এক এক রকম তারা পদক্ষেপ গ্রহণ করছে মানুষের স্বার্থে। এরকম বহু স্বেচ্ছাসেবী সংস্থাও আছে যারা করোনার সময় বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। তবে এবারে দেখা গেল নিজেদের পকেট খরচ বাঁচিয়ে কিছু ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ে, তারা হচ্ছে লকডাউনে কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে যে তথ্য বা যে ছবি এসেছে সেটা হলো কালিয়াগঞ্জের শান্তি কলোনির কিছু মানে স্কুল পড়ুয়ারা, তারা কিন্তু করোনা আক্রান্তদের সাথে না, তারা অসহায় মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা কিন্তু মারাত্মক একটা চিন্তা ভাবনা করেছে, সেটা হচ্ছে নিজেদের যে পকেট খরচ। আজকালকার মানে যে যুব সমাজ, পকেট খরচা কিন্তু একটা আলাদা ব্যাপার, এবং সেই যুব সমাজ কিন্তু তাদের পকেটের খরচা কিন্তু বাঁচিয়ে কিন্তু সেই অসহায় মানুষদের পাশে কিন্তু তারা দাঁড়িয়েছে। সত্যি কিন্তু এটা কিন্তু একটা স্যালুট জানানোর মতো তাদের ব্যাপার, কি ঠিক কিনা? অবশ্যই তারা সমাজে একটা নজির গড়েছে, এরকম কিন্তু খুব কম ছেলে মেয়েদেরই দেখা যায়, তাই না? একদম। এবং আমরা বর্তমানে কথার তরফ থেকে তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি যে তারা যেভাবে অসহায় মানুষের পাশে থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সত্যি এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। আমরা চাইবো যে তারা উত্তরোত্তর তাদের সিবৃদ্ধি হলুক এবং তারা যাতে পড়াশোনা ভালো করুক এবং তাদের যাতে আগামী দিন বা আগামী ভবিষ্যৎ ভালো হয়, সেটাই কিন্তু আমরা বর্তমানে তরফ থেকে কামনা করছি। দেখুন, তাই এই সমস্ত ছেলেমেয়েরা কি হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিল অসহায় মানুষের পাশে। দেখুন, লকডাউনের জন্য অনেক মানুষ তো কর্মহীন হয়ে পড়েছে, তো তাদেরকে আমরা যারা আর কি কোভিড আক্রান্ত, আমরা প্রত্যেকেই যারা এই কাদেরকেও আমরা এই সাহায্য সমবয়সী আমরা আজকে, তো আমরা গত 2 সপ্তাহ ধরে 4 জন সদস্য ধরে করেছিলাম যারা 15টা পরিবারকে বাড়িতে 7 থেকে 10 রেশনে পৌঁছে দেবো খাবার এবং রেশন আমরা কিন্তু 15 তারিখ তুলে দিয়েছি অলরেডি। লকডাউনটা ঘোষণা করে খাবার এবং রেশনে চাল, ডাল, তেল, চিনি এসব বেসিক জিনিসগুলো ছাড়াও করোনা মোকাবিলায় যেগুলো পুষ্টিকর খাদ্য, যেমন সোয়াবিন, তারপর ছাতু, ডিম, এগুলো ছাড়া সাবান এবং মাস্ক আমরা বিতরণ করেছি। এই যে আপনারা কি করেন? আমরা প্রত্যেকেই ছাত্র, কেউ গ্র্যাজুয়েশন হয়ে গেছে, কারোর ইউনিভার্সিটি পাশ করে এখন লকডাউনের জন্য সবাই আর কি বাড়িতেই আছি। তো এই যে সমাজসেবা করার জন্য একটা মানে হিউজ একটা খরচের ব্যাপার রয়েছে, এই খরচটা কিভাবে আসছে? প্রাথমিকভাবে তো আমরা নিজেদেরাই আর কি পকেট মানি থেকে জোর করে মানে জড়ো করে আর কি শুরু করেছি কাজটা। তো তারপর থেকে যখন সোশ্যাল মিডিয়ায় একটা ব্যানার বা তৈরি করে প্রচার করা শুরু হলো, তখন আমাদের প্রত্যেকের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে প্রত্যেকেই যে যতটা পেরেছেন আমাদের অর্থ সাহায্য করেছে। আচ্ছা, মানে তাহলে আপনারা কোনো নাম দিয়েছেন? এই না, নাম দেইনি, ইচ্ছা করেই দেইনি। আমরা বন্ধুরা সময় প্রয়োজনে একজোট হয়েছি, যেদিন সময়টা আবার ঠিকঠাক হবে সেদিন এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, জাস্ট আপনারা সবাই সাহায্যের জন্য এগিয়ে রয়েছেন? হ্যাঁ, একেবারেই তাই। কতদিন চলবে আপনাদের? আপাতত তো করোনার তো প্রকোপ তো একটু কমলেও সেভাবে তো কমছে না পুরোপুরি, তো অন্তত জুন মাস অবধি তো আমরা চালানোর চেষ্টা করবই, সেভাবে ফান্ডটা আমরা তৈরি করে নিয়েছি। কর্মহীন কাকে দেখছেন এই সমাজে এখন বর্তমানে? সব থেকে বেশি কর্মহীন মানে যারা আর কি রিক্সা চালান আর কি, তাদেরকে বেশি কর্মহীন মনে হচ্ছে। এছাড়াও যারা আর কি টুকটাক জোগাড়ের কাজ করেন বা শ্রমিক যারা বাইরে মাইগ্রেন্ট লেবার আর কি, তাদেরকেও কর্মহীন তো মনেই হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম ঋতঙ্কর। আজকের মতো খবর এখানেই শেষ। আগামীকাল আমরা আবারও এসে হাজির হব ঠিক একই সময়। হ্যাঁ, তুমি কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছো, সেটা হলো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে এবং পোর্টাল রয়েছে, সেটাতে কিন্তু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই শুধু কিন্তু লাইক না, তার সাথে সাথে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আর একটা শুনুন, আরও কিন্তু খবর পছন্দ নাও হতে পারে, তাই বলে এটা ভাববেন না যে আমরা তাদের বিরুদ্ধে, না, ভুল কথা। আমরা কারো দাবিদারি করি না। প্রথম কথা, আমরা করি সত্যর পক্ষে থাকি, আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকি, আমরা ভালো কাজের পক্ষে থাকি, আমরা প্রশাসনকে সর্বদা সহযোগিতা করি, প্রশাসনের দুর্নীতির খবর তুলে ধরি। আমরা কিন্তু সর্বদা
গ্রাউন্ড জিরো থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিশেষ প্রতিনিধিরা তারা কিন্তু খবর নিয়ে আসছে এবং আমরা সেই খবর কিন্তু আপনাদের সামনে পরিবেশন করি। তাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে আপনাদের মতামত আমাদের জানান। আগামী দিনে আমাদের আরো কিভাবে আপডেট করব আমাদের নিউজ চ্যানেল, আপনারা জানেন সে ব্যাপারে মতামত দিবেন। আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের একমাত্র আমাদের এই যে চ্যানেলকে উন্নতি করার পথে পাথেয় হবে সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আজকের মতো আমি এবং প্রিয়া দুজনেই বিদায় নিচ্ছি। আর তার পাশাপাশি একটা বলে রাখি, অবশ্যই করোনা বিধি রয়েছে যেসব, সেগুলো মেনে চলুন সদা সর্বদা। নমস্কার।